হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। তো আজকে আমরা আলোচনা করব বংশগতি ও পরিবেশ অর্থাৎ হেরিডিটি এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট একটা শিশুর বিকাশে কিভাবে প্রভাব বিস্তার করে, তো সেটাই আমরা দেখব। এক্ষেত্রে বংশগতি মানে কি, আমরা জানি যে বাবা মার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যায়। কোনো একটা শিশুকে আমরা যখন ক্লাসে পড়াই বা স্কুলে যখন আমরা পড়াই, তখন আমরা বলি যে সে যদি ইন্টেলিজেন্ট হয়, সে যদি খুব বুদ্ধিমান হয় এবং তার বাবা মাও যদি কোনো ভালো চাকরি করেন বা ভালো যদি বুদ্ধিমান হয়, তাহলে আমরা বলি যে ওই শিশু ওর বাবা মার গুণ পেয়েছে। আবার এরকম বলি যে কোনো শিশু হয়তো খারাপ ব্যবহার করছে, তার হয়তো বিহেভিয়ার ঠিকঠাক নয়, সুতরাং আমরা দেখার চেষ্টা করি যে তার ব্যাকগ্রাউন্ড কী, সে কোথায় বড় হয়েছে, তো সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এটাকেই আমরা বলবো পরিবেশ। কিন্তু এই যে আমি মুখে বলছি এটা কিন্তু বললে হবে না। প্রকৃতপক্ষে বিভিন্ন সাইকোলজিস্ট যারা আছেন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছেন একটা শিশুর বিকাশে বংশগতি যেমন প্রভাব বিস্তার করে, গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তার সঙ্গে সঙ্গে পরিবেশও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি মানে কি, প্রজননের মাধ্যমে পিতামাতার দ্বারা সন্তান সন্ততির মধ্যে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই আমরা বলবো বংশগতি। আমরা জানি যে কোনো একটা জীব সে তৈরি হয় প্রধানত পিতার থেকে শুক্রাণু এবং তার সঙ্গে সঙ্গে মাতার থেকে ডিম্বাণু আসে, এবং সেই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো প্রজনন। এবং এই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যেই কিন্তু ক্রোমোজোম থাকে বা জিন থাকে। তাহলে এই জিনগুলোই প্রধানত সন্তানের মধ্যে যায়, কারণ একটা মানুষ বা একটা শিশুর দেহেতে বিভিন্ন রকমের কোষ থাকে, তো সেই কোষের মধ্যে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলো তারা কোথা থেকে পায়? পিতা এবং মাতার গ্যামেট থেকে। এবং এই যে প্রজননের মাধ্যমে পিতামাতার দ্বারা সন্তান সন্ততির মধ্যে জিনগত বৈশিষ্ট্যের যে স্থানান্তরিত হওয়ার যে প্রসেস, তো সেটাকেই আমরা বলবো হেরিডিটি। এখন পিতামাতার থেকে জিনজাত বৈশিষ্ট্য পাওয়ার ফলে শিশুর মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক গুণাবলীর বিকাশ ঘটে। তাহলে পিতার যেরকম ক্যারেক্টার এবং মাতার যেরকম ক্যারেক্টার, তো সেরকম ক্যারেক্টারই কিন্তু আমরা শিশুর মধ্যে দেখতে পাই। কারো বাবা মা হয়তো লম্বা, তাহলে তার সন্তান লম্বা হবে। তো এই যে বিষয়টা, তো এটাকেই প্রধানত আমরা সিম্পলি বলবো হেরিডিটি। এখন মনোবিদ উডওয়ার্থ কি বলেছেন? বলছেন যে জীবন শুরুর মুহূর্তে ব্যক্তির মধ্যে যে সমস্ত উপাদান উপস্থিত ছিল তার সমষ্টিই হলো বংশগতি। এই কথাটার মানে কি, দেখো, যখন আমরা জার্নি লাইফে স্টার্ট করছি তখন জাইগোট হিসাবে স্টার্ট করছি, একটা সিঙ্গেল সেল হিসাবে স্টার্ট করছি। তাহলে সেই একটা সেল বা একটা কোষের মধ্যে যা সমস্ত উপাদান ছিল, সেই সমস্ত উপাদানগুলোর সমষ্টিই কিন্তু প্রকৃতপক্ষে বংশগতি, এটাই তিনি বলছেন। সুতরাং হেরিডিটি কভার্স অল দ্য ফ্যাক্টরস দ্যাট ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল হোয়েন হি বিগ্যান লাইফ। যখন সে জাইগোটিক কন্ডিশনে ছিল, এবার জাইগোট কী হয়? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ক্রমশ বিভাজিত হয়, তোমরা ক্লাস 10-এ পড়েছো। তাহলে তার যে সেলগুলো আছে, সমস্ত সেল কিন্তু সেই একটা কোষ থেকেই উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা জাইগোট থেকেই তৈরি হচ্ছে। সেই জন্য তার দেহের সমস্ত কোষ বা সেলের মধ্যেই কিন্তু এই সমস্ত উপাদানগুলো থাকে। প্রচুর পরীক্ষাতে যেটা কোয়েশ্চেন্স দেওয়া হয় যে বংশগতির একক কী, টেটেতে একটা কোয়েশ্চেন ছিল যে বংশগতির একক ক্রোমোজোম নাকি জিন। দেখো, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে বংশগতির প্রধান ও মৌলিক একক হলো জিন। তাহলে যেটা অপশান যেটা কারেক্ট হবে, ক্রোমোজোম নয়, সেটা কিন্তু জিন। এরকম যদি এমসিকিউতে প্রশ্ন দেয় বংশগতির একক কী, তাহলে অবভিয়াসলি বংশগতির একক হবে জিন। এবং বংশগতির এই উৎস দেখো, হেরিডিটি বা বংশধারা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হেরিডিটাস থেকে, যার অর্থ যে সম্পত্তি বয়ে নিয়ে যাওয়া যায় উত্তরাধিকার সূত্রে। ঠিক আছে, তার মানে উত্তরাধিকার সূত্রে পিতামাতার সম্পত্তি কিন্তু সন্তানরাই প্রধানত পেয়ে থাকে। এরপরে দেখো, ইনডাইরেক্ট ট্রেট আমরা কাকে বলবো? সুতরাং পূর্বপুরুষদের জিনের নানান বৈশিষ্ট্য যা শিশু পরোক্ষভাবে অর্জন করে তাকেই বলা হয় পরোক্ষ গুণ। ট্রেট মানে কি? ট্রেট মানে হচ্ছে গুণ। সুতরাং এক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ট্রেট এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ক্যারেক্টার। যেমন কেউ যদি লম্বা হয় তো তাকেই আমরা বলবো ট্রেট। আবার কেউ যদি খর্ব হয় বা বেঁটে হয় তো তাকে আমরা বলবো ট্রেট। আবার এই যে হাইট, তো এটাকেই বলা হয় ক্যারেক্টার। আমরা যদি উচ্চতাকে যদি বিশ্লেষণ করি তাহলে সেটা হলো ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টার দুটো ফর্মে থাকে, সেটা লম্বা হতে পারে অথবা খর্ব হতে পারে। তাহলে এই যে পরোক্ষ গুণ, যেটা পূর্বপুরুষদের জিনের নানান বৈশিষ্ট্য যা পরোক্ষভাবে অর্জন করে, তো তাকেই আমরা বলবো পরোক্ষ গুণ বা ইনডাইরেক্ট ট্রেট। দেখো, পূর্বপুরুষ বলতে আমরা তো সবাই মানুষ, তাহলে মানুষের এই যে ক্যারেক্টার আমরা পাচ্ছি, তো এটাকেই আমরা বলবো ইনডাইরেক্ট ট্রেট। এখন বংশগতির কিছু সূত্র আছে। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। তিনি
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বংশগতির সূত্র দিয়েছেন। তো বংশগতির এই সঞ্চারণ ব্যাখ্যা করার জন্য তিনি প্রধানত 3টি গুরুত্বপূর্ণ সূত্রের উল্লেখ করা হয়েছে। দেখো, প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে ল অফ ভ্যারিয়েশন। কখনোই পৃথিবীতে দুটো জীব একরকম হয় না, তো এটাকেই আমরা বলবো ভ্যারিয়েশন, বা এটাকে আমরা বলবো বৈচিত্র্যের সূত্র। এক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে এই সূত্র অনুযায়ী সন্তান পিতামাতার মতো হলেও তার মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েশন বা পার্থক্য থাকবেই। অর্থাৎ সন্তানকে বাবা মার বিভিন্ন বৈশিষ্ট্য পেলেও কিন্তু সন্তানের সঙ্গে পিতামাতার কিছু পার্থক্য থাকে। অর্থাৎ সব পিতামাতা সন্তান দেখতে হুবহু পিতামাতার মতো একরকম হয় না, এবং বংশগতির মাধ্যমে মানুষের মধ্যে নানা বৈচিত্র্য স্থানান্তরিত হয় এবং প্রকৃতির প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির ক্রমশ বিবর্তন ঘটতে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলতে চাইছে যে পৃথিবীতে দুটো জীব কখনো একরকম হয় না, বা কোনো সন্তান কখনোই তার পিতামাতার মতো 100% সিমিলার হয় না। সিমিলারিটি তো অবভিয়াসলি থাকে, বাট সেটা 100% নয়। তো এই যে বিষয়টা, তো এটাকেই আমরা বলবো ভ্যারিয়েশন। এবং এই ভ্যারিয়েশনের ফলে কোনো জীব যে বৈশিষ্ট্যগুলো পায়, যেগুলো উপকারী বৈশিষ্ট্য, সেগুলো প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়, যেটা ডারউইনের থিওরিতে বলা হচ্ছে, এবং যেগুলো অপকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রকৃতি জেনারেলি এলিমিনেট করে। ঠিক আছে, তো একেই আমরা বলবো ল অফ ভ্যারিয়েশন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। এটা একটু বুঝতে হবে। দেখো, ল অফ সেগ্রিগেশন কাকে বলে, বলছে এই সূত্র অনুসারে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যখন জননকোষ গঠন করে তখন তারা মিশ্রিত না হয়ে মাতৃকোষ ও পিতৃকোষ থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায়। তার মানে কি, একটু তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, কোনো একটা জীবের বৈশিষ্ট্য সবসময় মেন্ডেল বলেছিলেন যে দুটো ফ্যাক্টর দ্বারা প্রধানত কন্ট্রোলড হয়। কীরকম, ধরা যাক এই যে আমি বলছি লম্বা বৈশিষ্ট্য, ধরা যাক এখানে আমি কি বলছি, এটা আমি বলছি লম্বা বৈশিষ্ট্য। সুতরাং লম্বা বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, অথবা এটা হতে পারে ক্যাপিটাল টি। তাহলে একটা জীবের এটা দেহকোষ, আমাদের দেহতে প্রধানত দুই ধরনের কোষ থাকে, একটা দেহকোষ এবং আর একটা জনন কোষ। তো এই যে দেহকোষ আছে, দেহকোষের মধ্যে কিন্তু দুটো ফ্যাক্টর থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখছি এটা হচ্ছে দেহকোষ। তো দেহকোষের মধ্যে দুটো ফ্যাক্টর থাকে, এবং এই দুটো ফ্যাক্টর কিন্তু পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। অর্থাৎ এই যে ক্যাপিটাল টি এবং এখানে স্মল টি, এই দুটো ফ্যাক্টর পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে কোথায়, যখন গ্যামেট তৈরি হচ্ছে, মানে জনন কোষ তৈরি হচ্ছে। আমরা জানি যে দুটো গ্যামেটের মিলনের ফলেই, ধরা যাক এখানে শুক্রাণু আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডিম্বাণু আছে। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলেই প্রধানত যে সেল তৈরি হয়, তো তাকেই আমরা বলবো জাইগোট। এবং একটা জীবের কিন্তু জার্নি শুরু হচ্ছে এই জাইগোট থেকে। অর্থাৎ এই সেলের মধ্যে যে সমস্ত মেটেরিয়ালসগুলো আছে, যে সমস্ত পদার্থগুলো আছে, যেসব ক্রোমোজোমগুলো আছে, যেসব জিনগুলো আছে, সেগুলো কিন্তু সন্তানের মধ্যে যায়। তো পিতার থেকে শুক্রাণু আসে আর মাতার থেকে ডিম্বাণু আসে, তাহলে সন্তানের মধ্যে কিন্তু পিতামাতার এই সমস্ত বস্তুগুলো প্রধানত থাকে, এবং সেটাই একটা শিশুর প্রধানত ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করে। তাহলে এই যে গ্যামেট যখন তৈরি হচ্ছে তখন দুটো ফ্যাক্টর পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে, ল অফ সেগ্রিগেশন। দেখো, বলছে এই সূত্র অনুসারে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যখন জনন কোষ গঠন করে, যেটা বলছিলাম, যখন শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করে, তখন তারা মিশ্রিত না হয়ে মাতৃকোষ ও পিতৃকোষ থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায়। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই সূত্রে বলা হয়েছে যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়াসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনো বাধা ছাড়াই পরবর্তী বংশ পরম্পরায় প্রকাশিত হতে পারে। ল অফ অ্যাসর্টমেন্টকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমি বললাম, প্রথমে তোমাদের যেটা বললাম যে ল অফ সেগ্রিগেশন যেটা ছিল, তো সেটা আমরা একটা ক্যারেক্টারকে নিয়েছিলাম, যেমন লম্বা ক্যারেক্টার। তো তার জন্য দুটো ফ্যাক্টর আছে, যখন গ্যামেট তৈরি হয় দুটো ফ্যাক্টর পরস্পর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, বা যেটাকে আমরা বলবো স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র, এক্ষেত্রে বলা হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়াসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনো বাধা ছাড়াই পরবর্তী বংশ পরম্পরায় প্রকাশিত হতে পারে। মেন্ডেলের যদি আমরা এক্সাম্পল নিই, তো মেন্ডেল মটর গাছের দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন। একটা হচ্ছে হলুদ বা মটর বীজ, তার কালার হচ্ছে হলুদ, এবং তার সঙ্গে সঙ্গে তার যে শেপ আছে, তো সেটা হচ্ছে গোল। এখন হলুদের জন্য দায়ী ধরা যাক দুটো জিন আছে, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। আর গোলের জন্য ধরা যাক দায়ী দুটো জিন বা ফ্যাক্টর আছে, একটা বড় হাতের আর আর একটা ছোট হাতের আর। বলছে যে গ্যামেট যখন গঠিত হয় তখন এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয়। ধরা যাক এখান থেকে 4টে গ্যামেট তৈরি হবে, তো একটা গ্যামেটে তাহলে বড় হাতের ওয়াই, বড় হাতের আর, এই দুটো ফ্যাক্টর থাকবে।
আর একটা গ্যামেটে কী থাকবে, বড় হাতের ওয়াই ছোটো হাতের আর, এই দুটো ফ্যাক্টর থাকবে। আর একটা গ্যামেটে কী হবে, ছোটো হাতের ওয়াই বড় হাতের আর, এই দুটো ফ্যাক্টর থাকবে। এবং আরও একটা গ্যামেটে থাকবে ছোটো হাতের ওয়াই ছোটো হাতের আর। অর্থাৎ এই ফ্যাক্টরগুলো যত রকম সম্ভাব্য সমন্বয় সম্ভব, সেই সম্ভাব্য তত রকম সমন্বয়ে প্রধানত পরবর্তী জেনারেশনে যায়। তো এটাকেই আমরা বলবো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অনেক সময় তোমাদের টেটেতে কিন্তু এই সূত্র থেকেও প্রশ্ন দেওয়া হয়, যদিও এটা হার্ডকোর একদম বায়োলজির টপিক, কিন্তু তবুও বিষয়টা একটু বুঝতে হবে। তোমরা সবাই ক্লাস 10-এ পড়েছো, সুতরাং যারা প্রশ্ন সেট করবেন তারা এটা ধরে নেবেন যে ক্লাস 10-এর নলেজ তোমাদের আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে যে দেহকোষ এবং জননকোষের একটু পার্থক্য আমাদেরকে দেখতে হবে। দেখো, আমাদের যেটা তোমাদের বলছিলাম যে আমাদের দেহতে প্রধানত দুই ধরনের কোষ থাকে, একটা দেহকোষ এবং আর একটা জননকোষ। ধরে দেখ আমি আমার দেহের এখান থেকে একটা কোষ নিলাম, এটা দেহকোষ, এখান থেকে কোষ নিলাম, এটা দেহকোষ। আর জননকোষ মানে কি, আমাদের যে জনন অঙ্গ আছে, যেমন পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়, তো সেখানে যে কোষগুলো থাকে তো সেগুলোই জননকোষ, মানে যেটাকে বলা হয় পার্সোনাল কোষ আর কি। ঠিক আছে, এবার দেখো এই যে সোম্যাটিক সেল বা দেহকোষ, এটা সবসময় ডিপ্লয়েড হয় এবং ক্রোমোজোমগুলো সর্বদা কিন্তু এখানে জোড়ায় জোড়ায় থাকে। তো মানুষের দেহকোষে যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু 23 জোড়া। বিষয়টা কীরকম হয়, ধরে দেখ আমাদের যে দেহকোষ, আমি আগেই বলেছি যে দেহকোষ প্রধানত তৈরি হয় জননকোষ বা গ্যামেটের মিলনের ফলে। তাহলে গ্যামেট মানে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু। শুক্রাণু থেকে ধরে যাক একটা ক্রোমোজোম এলো, আবার ডিম্বাণু থেকে একটা ক্রোমোজোম এলো, আবার শুক্রাণু থেকে একটা ক্রোমোজোম, ডিম্বাণু থেকে একটা ক্রোমোজোম। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে, শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে মোট 23টা ক্রোমোজোম থাকে। এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখনই কিন্তু দেহকোষ তৈরি হয়। তাহলে দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা হবে সেটা 23 জোড়া। আবার যদি পুরুষ যদি দেহকোষ হয় তাহলে পুরুষ দেহকোষে প্রধানত 44টা অটোজোম থাকে, আর এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীদের দেহকোষেও কিন্তু 46টা ক্রোমোজোম থাকবে বা 23 জোড়া ক্রোমোজোম থাকবে, মোট ক্রোমোজোম 46টা। তাহলে 44টা অটোজোম প্লাস এক জোড়া সেক্স ক্রোমোজোম, রাইট। এখন পুরুষ এবং স্ত্রীদের যে ক্রোমোজোম 45টা ক্রোমোজোম দেহকোষে কিন্তু একই। দেখো এখানে 44টা এ প্লাস এক্স, আবার এখানে দেখো 44 এ প্লাস এক্স। কেবলমাত্র ফিমেলদের ক্ষেত্রে, সরি এটাকে আমি ওয়াই লিখেছিলাম, তো ফিমেলদের ক্ষেত্রে কেবলমাত্র একটা এক্স ক্রোমোজোমের পার্থক্যের জন্যই স্ত্রীদের বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়, পুরুষের সঙ্গে তাদের পার্থক্য থাকে। তাহলে জননকোষ বা গ্যামেটে ক্রোমোজোম সবসময় হ্যাপ্লয়েড সেটে থাকে। এই যে 23 যেটা বলছি এটা হ্যাপ্লয়েড সেট। তো মানুষের শরীরে বৃদ্ধির জন্য দায়ী দেহকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি। মানুষের দেহের বৃদ্ধির জন্য যে ক্রোমোজোম সেগুলো হচ্ছে অটোজোম, কিন্তু বংশধারা রক্ষাকারী ডিম্বাণু ও শুক্রাণু অর্থাৎ জননকোষে এই সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে 23টি। এবং যে কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষ থেকে জননকোষ তৈরি হয় তো তাকেই আমরা বলবো মিওসিস, কোষ বিভাজন পদ্ধতি। ওকে, আচ্ছা, বিকাশে প্রধানত বংশগতি এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেছেন। তো আমরা দুইভাবে দেখব, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট বাই দ্য হেরিডিটারিয়ানস, অর্থাৎ যারা এটা বিশ্বাস করেন যে কোনো শিশুর বিকাশে বংশগতি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, সেরকম কিছু সায়েন্টিস্ট আছেন। আবার এমন কিছু সায়েন্টিস্ট আছেন যারা এটা বিশ্বাস করেন যে কোনো শিশুর বিকাশে পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তো বংশগতির প্রভাব প্রমাণ করার জন্য বিভিন্ন গবেষক একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন গ্যালটনস কি এক্সপেরিমেন্ট করেছিলেন, দেখো বলছে ইংল্যান্ডের 997 জন বিখ্যাত ব্যক্তির পরিবার নিয়ে গবেষণা করে দেখা যায় যে তাদের মধ্যে 332 জন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ছিলেন। কতজন সুপ্রতিষ্ঠিত ছিলেন? 332 জন। তাহলে 997 জন ব্যক্তির মধ্যে 332 জন সুপ্রতিষ্ঠিত ছিলেন। কারণ এক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি যে বিখ্যাত ফ্যামিলি যদি বিখ্যাত হয় তাহলে প্রবাবিলিটি থাকে তাদের যে জেনারেশন তারাও কিন্তু ফেমাস হওয়ার প্রবাবিলিটি থাকে। অন্যদিকে যদি একটা সাধারণ 997টি পরিবারের প্রধানত সাধারণ ব্যক্তিদের মধ্যে মাত্র একজনকে সুপ্রতিষ্ঠিত পাওয়া যায়, তবে এখানে উল্লেখ্য যে আমেরিকার শিক্ষার সুযোগ ইংল্যান্ড অপেক্ষা বেশি ছিল। যাই হোক, তো এক্ষেত্রে আমরা দেখছি যে 997 জন ব্যক্তির বিখ্যাত ব্যক্তির মধ্যে অন্তত 332 জন সুপ্রতিষ্ঠিত ছিলেন। আবার যদি সাধারণ যদি কোনো ফ্যামিলি দেখি, বা তিনি দেখেছিলেন গ্যালটনস সাধারণ ফ্যামিলি 997টা পরিবারের মধ্যে একজন সুপ্রতিষ্ঠিত পাওয়া যায়। তো এটাকেই আমরা বলবো গ্যালটনসের এক্সপেরিমেন্ট, এবং এখান থেকেই প্রমাণিত হয় যে বংশগতি কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আবার দেখো ম্যাকপারসন্সের এক্সপেরিমেন্ট, তিনি দেখেন যে কোনো পরিবারের কর্ত্রী বা মাতা যদি প্রতিবন্ধী হয় এবং
কর্তা যদি দ্বন্দ্বে ভোগেন বা অত্যন্ত কম বুদ্ধিমান হন, তবে তাদের 7টি সন্তানের মধ্যে 5জনই প্রতিবন্ধী হিসাবে জন্ম নেয়। ঠিক আছে, এবং এবং বাকি সকলেই কোনো না কোনো অপরাধ প্রবণতার সাথে যুক্ত হয়ে পড়ে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বংশগতি ওই সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করছে। তাহলে মাতা এক্ষেত্রে প্রতিবন্ধী আর পিতা যদি কোনো রকম দ্বন্দ্বে ভোগেন, 7টা সন্তানের মধ্যে 5জনই প্রতিবন্ধী হিসাবে জন্ম নেয় আর বাকি সকলেই কোনো না কোনো অপরাধে ভোগে। এটা কে বলছেন? ম্যাক পারসন্স। এবং স্টাডিজ অন টুইন্স, তো টুইন্স এর স্টাডিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, তার আগে একটু আমি টুইন্স সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু টুইন্স সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। টুইন্স প্রধানত বিভিন্ন রকমের হয় বা 3 রকমের প্রধানত যমজ সন্তান আমরা পেয়ে থাকি। একটু দেখো, তো টুইন স্টাডি একটু বলে দিই। তো টুইন প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে হোমোজাইগোটিক টুইন, একটা হচ্ছে কেমন ধরনের টুইন? হোমোজাইগোটিক। আবার এক রকমের টুইন আছে, তো সেটা হচ্ছে হেটারোজাইগোটিক টুইন, সুতরাং হেটারোজাইগোটিক। আর এক রকমের টুইন আছে, তো তাদেরকে আমরা বলবো সিয়ামেজ। তাহলে হোমোজাইগোটিক যেমন আছে, হেটারোজাইগোটিক আছে, এবং আর এক রকমের টুইন বা যমজ আছে, তো তাদেরকে আমরা বলবো সিয়ামেজ টুইন, রাইট? আচ্ছা, এবার দেখো, এই যমজ সন্তান কেন প্রধানত জন্ম নেয়? আমরা জানি যে ফিমেলদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তো সেই সময় তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের 13তম দিনে ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ হয়। ধরা যাক তাদের যে 2টো ওভারি বা ডিম্বাশয় থাকে, তো প্রত্যেক মাসে প্রধানত একটা ওভারি থেকে একটাই ডিম্বাণু জেনারেলি রিলিজড হয়। তো এক্ষেত্রে ধরা যাক একটা ডিম্বাণু এক্ষেত্রে রিলিজড হয়েছে, এটা নর্মাল প্রসেস, সুতরাং এটাকে আমরা বলবো ডিম্বাণু। তো এই ডিম্বাণু একটা রিলিজড হয়েছে, এবং এই একটা ডিম্বাণু যখন একটা শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড হয়, একটা ডিম্বাণু কী হবে? সবসময় মনে রাখবে যে ডিম্বাণু একটা শুক্রাণু দ্বারাই নিষিক্ত হয়, এবং তার ফলে যেটা তৈরি হবে, তো সেটা হচ্ছে জাইগোট। এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? এক্ষেত্রে তৈরি হচ্ছে জাইগোট, রাইট? আচ্ছা, এরপরে এই যে জাইগোট, যেটা সিঙ্গেল সেল আছে, একটা মাত্র কোষ আছে, এবার এই জাইগোট ক্রমশ মাইটোসিস সেল ডিভিশন করবে, এবং মাইটোসিস সেল ডিভিশন করার ফলে একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি হবে। এক্ষেত্রে কি হবে? বহুকোষী একটা গঠন তৈরি হবে, একটা জীব দেহ তৈরি হবে। কিন্তু এই রকম হতে হতে, এরকম বিভাজন হতে হতে যদি কোনোভাবে এরকম হয়ে যায়, এই টোটাল মাস অফ সেল যদি 2টো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এখান থেকে একটা সন্তান হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা সন্তান হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে আরও একটা সন্তান হবে। সুতরাং একটা জাইগোট থেকেই যেহেতু এই সন্তান তৈরি হচ্ছে, তো সেই জন্য এটাকে আমরা বলবো হোমোজাইগোটিক টুইন, রাইট? তো এই হোমোজাইগোটিক টুইনদের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি থাকে। যেহেতু তারা একটা জাইগোট থেকে তৈরি হয়, সেই জন্য তাদের অনেক সিমিলারিটি থাকে। এমনকি মানুষকে আইডেন্টিফিকেশান করার জন্য যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়েও এই হোমোজাইগোটিক টুইনদের মিল থাকে। অন্য কোনো জীবের মধ্যে কিন্তু সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মিল পাওয়া যায় না। তো সেই জন্যই হোমোজাইগোটিক টুইন এর স্টাডি প্রধানত ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, হেটারোজাইগোটিক এরকম যদি হয়, কোনো মেনস্ট্রুয়াল সাইকেলে হয়তো 2টো ডিম্বাণু রিলিজড হলো, তাহলে দেখো 2টো ডিম্বাণু রিলিজড হলো, কিন্তু ফিমেল বডিতে তো শুক্রাণু অনেক প্রবেশ করে। তাহলে এই যে 2টো ডিম্বাণু আছে, এই 2টো ডিম্বাণুকে 2টো শুক্রাণু এক্ষেত্রে ফার্টিলাইজ করলো। সুতরাং এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে এইরকম ঘটনা ঘটবে, এখান থেকে একটা সন্তান তৈরি হবে, আবার এখান থেকে একটা সন্তান তৈরি হবে। তো একে আমরা বলবো হেটারোজাইগোটিক টুইন। এবং এই হেটারোজাইগোটিক টুইনদের মধ্যে কিন্তু ক্যারেক্টারের অনেক পার্থক্য দেখা যায়। আবার এই যে সিয়ামেজ টুইন কাকে বলে? ধরে যাক, এই যে যেটা বলছিলাম যে মাস অফ সেল যখন হোমোজাইগোটিক টুইন তৈরি হচ্ছে, এই যে মাস অফ সেল, এই মাস অফ সেলকে কিন্তু কমপ্লিটলি সেপারেটেড হতে হবে। কিন্তু এটা যদি কমপ্লিটলি যদি সেপারেটেড না হয়, তাহলে কি হবে? এই এখান থেকে যে সন্তান তৈরি হবে, সেটা কিন্তু একটা জায়গাতে জোড়া থাকতে পারে। তো একে আমরা বলবো সিয়ামেজ টুইন। কিন্তু এত ক্রিটিক্যাল আমরা বায়োলজিক্যাল বিষয়ে আমরা ঢুকবো না, আমরা শুধুমাত্র এটুকু জেনে নিলাম যে হোমোজাইগোটিক টুইন মানে একটা জাইগোট থেকে প্রধানত যখন টুইন তৈরি হয়, জাইগোটের যখন বিভাজন হয়, সেটা কোনোভাবে কোনো একটা স্টেজে সেটা 2টো ভাগে বিভক্ত হয়ে যায়, মাল্টিসেলুলার স্ট্রাকচার। তো সেখান থেকে 2টো সন্তান তৈরি হয়, তো তাদেরকেই আমরা বলবো, সেই 2টো সন্তানকেই আমরা বলবো হোমোজাইগোটিক টুইন। আর হেটারোজাইগোটিক মানে কি? 2টো ডিফারেন্ট জাইগোট থেকে যখন সন্তান তৈরি হচ্ছে, তো তখন তাকে আমরা বলছি হেটারোজাইগোটিক টুইন। এবার দেখো, টুইনদের মধ্যে তারা কিভাবে স্টাডি করেছিলেন, এবার একটু দেখে নাও। দেখো,
বলছে দুটি সমকোষী যমজ সন্তানকে দীর্ঘ ২৬ বছর ধরে সম্পূর্ণ পৃথক দুটি পরিবেশে লালন পালন করার পরও দেখা গেছে, অর্থাৎ হোমোজাইগোটিক দুটো টুইনকে আলাদা করে দিল, দুটো আলাদা পরিবেশে তাদেরকে লালন পালন করা হচ্ছে। কত বছর ধরে? ২৬ বছর ধরে। তাদের বাহ্যিক আকৃতি ও দেহকেন্দ্রিক মিল তো ছিলই, উপরন্তু তাদের বুদ্ধি, চিন্তাধারা প্রভৃতির মধ্যেও কিন্তু গভীর মিল রয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে পরিবেশের ভিন্নতা থাকা সত্ত্বেও বংশগতি কিভাবে মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। দুটো হোমোজাইগোটিক টুইন, তাদের মধ্যে জন্মগতভাবে মিল আছে, আলাদা আলাদা এনভায়রনমেন্টে বা পরিবেশে তাদেরকে বাড়ানো হলো, কিন্তু তবুও তাদের মধ্যে প্রচুর মিল পাওয়া যায়। কোন ধরনের মিল? তাদের দেহকেন্দ্রিক মিল তো ছিলই, উপরন্তু বুদ্ধি, চিন্তাধারা, এই যে ব্যাপারটা, বুদ্ধি এবং চিন্তাধারা প্রভৃতির মধ্যেও কিন্তু গভীর মিল রয়েছে। তো এই কারণের জন্যই বলা হচ্ছে যে শিশুদের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে কিন্তু বংশগতি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, কোরিলেশন অফ দ্য আইকিউ ইন দ্য টুইন, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ভিন্ন পরিবেশে বড় হওয়া সমকোষী যমজদের বুদ্ধির যে সহসম্পর্ক মানে কোরিলেশন, সেটা হচ্ছে 0.77, আর ভিন্ন পরিবেশে বড় হওয়া ভিন্নকোষী যমজদের বুদ্ধির সহসম্পর্ক হচ্ছে 0.62। তার মানে এর থেকে প্রমাণিত হয় ভিন্নকোষী যমজদের ওপর পরিবেশের পার্থক্যের প্রভাব বেশি। ঠিক আছে, তাহলে সমকোষী যমজদের তুলনায় ভিন্নকোষী যমজ, যেটা হেটারোজাইগোটিক টুইন বলছিলাম, তাদের ওপর পরিবেশের পার্থক্য বেশি। তাহলে কোনো একটা মানুষের ওপর এনভায়রনমেন্ট কতটা প্রভাব বিস্তার করবে, এখান থেকে সেটাই প্রমাণিত হয়। বিভিন্ন মানুষ যখন বিভিন্ন পরিবেশে বড় হয়, এনভায়রনমেন্ট তাদের ওপর প্রচুর প্রভাব বিস্তার করে, কিন্তু হোমোজাইগোটিক টুইনদের ক্ষেত্রে সেই প্রভাব বিস্তারের পরিমাণটা তুলনামূলকভাবে কম হয়। এরপরে দেখো টারম্যান্সের এক্সপেরিমেন্ট। টারম্যান তার পরীক্ষায় প্রমাণ করেন যে পিতামাতার বুদ্ধির স্তরের সাথে তাদের সন্তানদের বুদ্ধির স্তরের এক নিবিড় ও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এবং ডুগডেলসের এক্সপেরিমেন্ট কি? তিনি জাডোয়েল ডিউক নামক এক ব্যক্তির পরিবারের ওপর টানা 5 পুরুষের তথ্য বিশ্লেষণ করেন। তাদের বংশের অধিকাংশ সদস্যই কিন্তু চোর, ডাকাত, খুনি বা জেলের কয়েদি হিসাবে জীবন অতিবাহিত করেছে। মানে অপরাধপ্রবণ ফ্যামিলির সন্তান, বংশগতভাবে তারা কিন্তু অপরাধপ্রবণ হয়। এবং গোডার্সের এক্সপেরিমেন্ট দেখো, ডক্টর মার্টিন কলিকক 2টি বিয়ে করেছিলেন। তিনি যে এক্সপেরিমেন্ট করছেন মার্টিন কলিককের ওপর, তিনি 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম পক্ষের স্ত্রী ছিলেন মানসিক প্রতিবন্ধী, এবং তাদের বংশের 480 জন ব্যক্তির পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে 143 জন মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঠিক আছে, এবং আরও যে একটা ফ্যামিলি ছিল, আরও একটা যে বিয়ে করেছিলেন, তো সেখানে তার স্ত্রী তুলনামূলকভাবে অনেক ইন্টেলিজেন্ট ছিলেন। তো তার মধ্যে কিন্তু তাদের যে ফ্যামিলি বা তার যে পরিবার যেটা ছিল, সেটা তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। তার মানে যখন স্ত্রী যখন মানসিক প্রতিবন্ধী হয়, তখন সেক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে। আবার এই ডক্টর মার্টিন কলিককের যে স্ত্রী, যিনি ভালো ছিলেন, তো তিনি যে সন্তানের জন্ম দিয়েছিলেন, তিনি কিন্তু সেই সন্তান সুস্থ সবল এবং তার সঙ্গে সঙ্গে তার ডেভেলপমেন্ট কিন্তু ঠিকঠাকই ছিল। রাইট? সুতরাং এখান থেকে এটাই প্রমাণিত হয় যে বংশগতি কিন্তু কোনো শিশুর ডেভেলপমেন্ট বা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। দেখো, পরিবেশবাদীদের মতে বংশগতি নয়, বরং শিশুর বিকাশে পরিবেশে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করে। এক্ষেত্রে এক্সপেরিমেন্ট বাই এস্টার ব্রুক কি এক্সপেরিমেন্ট করেছিলেন? ডাগডেলের উল্লিখিত সেই অপরাধপ্রবণ জাডোয়েল ডিউক পরিবারের পরবর্তী এক প্রজন্মকে যখন সম্পূর্ণ উন্নত সুস্থ পরিবেশে রেখে পরীক্ষা করা হয়, তাহলে অপরাধপ্রবণ ফ্যামিলির এই যে ডাগডেলের উল্লিখিত অপরাধপ্রবণ জাডোয়েল ডিউক পরিবারের পরের প্রজন্মকে যখন উন্নত সুস্থ পরিবেশে রেখে পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা ধীরে ধীরে উন্নত মানসিকতা ও আচরণের অধিকারী হয়ে ওঠে। তাহলে এরকম যদি ফ্যামিলি হয়, যে কোনো শিশু সে যখন অপরাধপ্রবণ জায়গা থেকে সে উঠে আসছে, তাকে যদি আমরা ভালো পরিবেশ দিতে পারি, তাহলে তারা কিন্তু ধীরে ধীরে ভালো হতে পারে। তো এটাও কিন্তু ডেভেলপমেন্টে পরিবেশের প্রভাব। এবং দেখো, ক্যাটেলসের এক্সপেরিমেন্ট। ক্যাটেল তার পরীক্ষার মাধ্যমে ফ্রান্সিস গ্যালটনের বংশগতিবাদ তত্ত্বের তীব্র বিরোধিতা করেন। তার মতে সামাজিক, আর্থিক ও মানসিকভাবে উন্নত এবং সব রকম সুযোগ সুবিধাযুক্ত পরিবেশ মানুষের সঠিক ও সর্বোচ্চ বিকাশ ঘটায়। হোমোজাইগোটিক টুইনদের মধ্যে অনেক সিমিলারিটি আছে, বংশগতির প্রচুর প্রভাব আছে, তার সঙ্গে সঙ্গে পরিবেশেরও প্রভাব আছে, কিন্তু সাধারণ মানুষের তুলনায় বা সাধারণ যারা সন্তান, তো তাদের তুলনায়
হোমোজাইগোটিক টুইনদের ওপর সেই পরিবেশের প্রভাব তুলনামূলকভাবে কম, কিন্তু তবুও পরিবেশের প্রভাব আছে। একটা পরীক্ষার সাহায্যে সেটা আমরা দেখতে পারি। দেখো, সমকোষী দুটো যমজ সন্তানকে 18 মাস বয়সে প্রথমেই আলাদা করে দেওয়া হয়। একজনকে সমভূমিতে রাখা হয় আর একজনকে পার্বত্য অঞ্চলে রেখে পড়াশোনা করা হয়। একজন পার্বত্য অঞ্চলের কঠোর পরিবেশে পড়াশোনা ছাড়া অত্যন্ত সাধারণ জীবনযাপনের মাধ্যমে বড় হয়, যার নাম স্ট্র্যাটিড। আর অপরজন উন্নত সভ্য পরিবেশে বড় হয়। দীর্ঘ 35 বছর পর তাদের ওপর পরীক্ষা চালালে দেখা যায় তাদের মানসিক পরিবর্তন ও জীবনযাত্রার মানে এক বিশাল পার্থক্য তৈরি হয়েছে। তার বিকাশ কিন্তু সেই পরিবেশের সঙ্গে লড়াই করার মতো বিকাশ তার তৈরি হয়েছে। সে পরিবেশের সঙ্গে সে যুঝতে শিখেছে, ঠিক আছে। আর যে তুলনামূলকভাবে ভালো পরিবেশে বড় হয়েছে সে একটু সফট হয়ে গেছে। তো এটাই বলতে চাইছে যে হোমোজাইগোটিক টুইন হলেও পরিবেশ কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এবং বারবারা বার্গসের যে এক্সপেরিমেন্ট দেখো, এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় শুধুমাত্র পালক পিতামাতার দেয়া পরিবেশ ও শিক্ষার মানের পরিবর্তনের কারণে শিশুর বুদ্ধাঙ্ক 9 থেকে 20 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি বা পরিবর্তন হতে পারে। যে পালক পিতা যাদের প্রধানত সন্তান হয়নি তারা শিশুদেরকে নিয়ে লালন পালন করছেন, তো তারা সেই শিশুদেরকে ভালো পরিবেশ দিচ্ছেন এবং তার ফলে যে শিশুকে সে পালন করছে সে হয়তো তার বাবা মার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো ছিল না, কিন্তু তাদেরকে সেই শিশুকে যখন ভালো পরিবেশে দিচ্ছেন সেই পালক পিতামাতা, তখন তাদের আইকিউ 9 থেকে 20 পর্যন্ত বৃদ্ধি করা যায়। সুতরাং পরিবেশ কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই জন্যই আমাদের উচিত শিশুদেরকে স্কুলেতে ভালো পরিবেশ দেওয়া। এবং ওয়াইল্ড চিলড্রেন অফ মিদনাপুরের ওয়াইল্ড চিলড্রেন দেখো, মেদিনীপুরের জঙ্গল থেকে 2টি বন্য শিশুকে উদ্ধার করা হয়েছিল যারা নেকড়ে বাঘের দ্বারা প্রতিপালিত হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় খুব ইন্টারেস্টিং, তারা স্বাভাবিক মানুষের মতো দাঁড়াতে পারতো না, হাঁটুতে ভর দিয়ে পশুর মতো হামাগুড়ি দিত। বন্য পরিবেশ থেকে সুস্থ স্বাভাবিক সামাজিক পরিবেশে নিয়ে আসার পর তাদের একজনকে বাঁচানো সম্ভব হয়নি। তারা নতুন পরিবেশে এসে তারা কিন্তু মানিয়ে নিতে পারেনি। আর অপরজনের হাঁটার ধরন, ভাব প্রকাশের ভঙ্গি বা কাঁচা মাংস খাওয়ার অভ্যাসের কোনো রকম পরিবর্তন করা সম্ভব হয়নি। তাহলে যদিও তাদের মধ্যে মানুষের জিন ছিল, যদিও তাদের মধ্যে মানুষের ক্রোমোজোম ছিল, মানুষের বৈশিষ্ট্য ছিল, কিন্তু তবুও নতুন পরিবেশে এসে তারা আর খাপ খাইয়ে নিতে পারছে না। তারা একরকমভাবে একটা পরিবেশে থেকে তাদের ডেভেলপমেন্ট হয়েছে, নতুন পরিবেশে আর তাদের ফার্দার ডেভেলপমেন্ট সম্ভবপর হয়নি। এই অদ্ভুত পরীক্ষাটা প্রমাণ করে যে অনেক সময় সহজাতভাবে প্রাপ্ত বংশগত গুণাবলীর চেয়েও শৈশবের অর্জিত পরিবেশগত প্রভাব, আমরা যেটা অর্জন করি সেটাই অর্জিত, আর যেটা বংশগতভাবে পাই তো তাকে আমরা বলবো ইননেট। তাহলে সহজাতভাবে প্রাপ্ত বা তাকে আমরা বলবো সহজাত বৈশিষ্ট্য বংশগত গুণাবলীর চেয়েও শৈশবে অর্জিত পরিবেশগত প্রভাব ও অনেক বেশি শক্তিশালী ও স্থায়ী রূপ ধারণ করে। তো এই অংশগুলোই প্রধানত তোমাদেরকে বংশগতি এবং পরিবেশে পড়তে হবে। বিভিন্ন এক্সপেরিমেন্টের কথা বললাম, সুতরাং এখান থেকে এটাই প্রমাণিত হলো যে বংশগতি যেমন একটা শিশুর ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, পরিবেশও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এরকম নয় যে শুধুমাত্র বংশগতি প্রভাব বিস্তার করে বা শুধুমাত্র পরিবেশ প্রভাব বিস্তার করে, এরকম নয়। এবং সেই জন্যই একটা কথা এসেছে নেচার ভার্সেস নারচার, রাইট? আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু এমসিকিউ আমরা দেখে নেব, প্রধানত যেগুলো বিভিন্ন এক্সামিনেশনে প্রধানত আসে। দেখো, বলছে মনোবিদ উডওয়ার্থের মতে নিচের কোনটি সত্যি? মানে বিভিন্ন যে আমরা এক্সপেরিমেন্ট দেখলাম, সায়েন্টিস্টের নামগুলোও তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। উডওয়ার্থ কি বলছেন? বলছেন বংশগতি শিশুর বিকাশের একমাত্র কারণ। মানে এক্ষেত্রে এরকম মনে রাখবে যে কোন কোন সায়েন্টিস্ট বংশগতিকে সাপোর্ট করছেন শিশুর ডেভেলপমেন্টে এবং কোন কোন সায়েন্টিস্ট পরিবেশকে শিশুর ডেভেলপমেন্টে সাপোর্ট করছেন। তাহলে উডওয়ার্থ বলছেন যে বংশগতি শিশুর বিকাশের একমাত্র কারণ। অপশান বি বলছে পরিবেশের কোনো প্রভাব শিশুর ওপর পড়ে না। অপশান সি বলছে বংশগতি হলো জীবন শুরুর মুহূর্তে ব্যক্তির মধ্যে থাকা সমস্ত উপাদানের সমষ্টি, আর জিন কেবলমাত্র শারীরিক গঠন নির্ধারণ করে। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অবভিয়াসলি সি, বংশগতি হলো জীবন শুরুর মুহূর্তে ব্যক্তির মধ্যে থাকা সমস্ত উপাদানের সমষ্টি। এরপরে কোয়েশ্চেন্স নাম্বার 2তে আমরা চলে আসি। দেখো, বলছে ভিন্ন পরিবেশে প্রতিপালিত সমকোষী যমজ সন্তানদের বুদ্ধির কোরিলেশন কত দেখা গেছে? ভিন্ন পরিবেশে প্রতিপালিত সমকোষী যমজ সন্তানদের কোরিলেশন, ইন্টেলিজেন্ট যে কোশেন্টের কোরিলেশন কত দেখা গেছে? 0.77।
কোন বিজ্ঞানী জাডোয়েল ডিউক পরিবারের ওপর বংশগতির পরীক্ষা করেন? বিজ্ঞানী ডাগডেল। এক্ষেত্রে অপশান আছে গডার্ড, গ্যালটন, টারম্যান এবং ডাগডেল। তো কারেক্ট অপশান হবে ডাগডেল। এবং কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, বংশগতির মৌলিক ও কার্যকরী একক কোনটি? প্রচুর ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম। তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে ক্রোমোজোম এবং জিন, সুতরাং বংশগতির মৌলিক ও কার্যকরী একক অপশান এ বলছে ক্রোমোজোম, বি সাইটোপ্লাজম, সি জিন এবং ডি সোম্যাটিক সেল। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে জিন। কোয়েশ্চেন্স নাম্বার 5, বারবারা বাক্সের পরীক্ষা অনুযায়ী ভালো পরিবেশের কারণে শিশুর আইকিউ সর্বোচ্চ কত পর্যন্ত পরিবর্তিত হতে পারে? যেটা পালক পিতার যে পরীক্ষা যেটা বলছিলাম তোমাদেরকে, সুতরাং এটা হতে পারে 5 থেকে 10, অপশান বি হচ্ছে 9 থেকে 20, অপশান সি 30 থেকে 40 এবং অপশান ডি কোনো পরিবর্তন হয় না। সো কারেক্ট অপশান হবে 9 থেকে 20। প্রত্যেকটা টপিক এইভাবে যত্ন নিয়ে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে যে প্রিভিয়াস ইয়ার্স যে এমসিকিউ আছে, টেট এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল টেটে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। থিওরিগুলো পড়ো এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো। দেখো অনেকে বলে যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে যে কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো একই রকমের। অ্যাকচুয়ালি যারা আন্দাজে উত্তর দিতে যায় তাদের ক্ষেত্রে এক রকমের মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর খুঁজে পাবে। এবং মনে রাখবে, এই ধরনের এক্সামিনেশান আমি বারবার বলি, খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে উত্তর চয়েস করাটা। তো সেই জন্য অবশ্যই কিন্তু পড়তে হবে। এরকম নয় যে সিডিপি তুমি একবার দেখে তুমি করে ফেলবে, সেরকম নয়। এমসিকিউ কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স যে এমসিকিউ আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, থিওরি সম্পর্কে আইডিয়া নাও, ইজিলি তোমরা এই সিডিপি তোমরা কিন্তু ট্যাকেল করতে পারবে। এবং বলি যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে 30 মার্কস আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয় মার্কস অনেক বেশি, মানে 50 অ্যাভব মার্কস আছে। কারণ আমরা ল্যাঙ্গুয়েজের পেডাগজি আমরা যেমন পড়বো, ল্যাঙ্গুয়েজ বলতে এক্ষেত্রে বাংলা এবং ইংরাজির পেডাগজি, সেখানেও কিন্তু এই অংশগুলো আছে। সুতরাং অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা 30 মার্কস, কিন্তু অ্যাকচুয়ালি এটা 50 মার্কস অ্যাভব সিডিপি থেকে কোয়েশ্চেন্স আসে। তো সেই জন্য সিডিপি খুব ভালো করে কভার করতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত, এবং এর পরের দিন আমরা আলোচনা করব সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।